আলিশান র্যাডিসন ব্লুয়ের 5তলা সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদোষী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদোষীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদোষী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদোষী সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানেক পেরুলো, সপ্তদোষী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাপা কাপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরে সবগুলো বোতাম চাপলো একই সাথে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরে। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদোষী এবার ভয়ে জড়সড়, বুকটা তার ধরফর করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে, আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে? মস্তিষ্কে এই কথা হাতুড়ি পেটা করছে, মনের মধ্যে একরাশ ভয়। সপ্তদোষীর ভয়ার্ত চোখ দুটোর অসহায় চাহনি সম্মুখে নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এরই মধ্যে ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি, এর আগেই বন্ধ হয়েছে দরজা। এটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদোষী। ধরফরাতে থাকা বুকটার উপর দুহাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙা আর্তনাদে কাতর মেয়েটা কান্নাত্তরে হেঁচকি তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদোষীর কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদোষী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে, ব্যাস এটুকুই। কথাগুলো মনে পড়তে ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দুহাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে। এলিভেটরের চারিপাশে দেয়াল জুড়ে থাকা স্বচ্ছ কাছের আয়নায় ক্রন্দনরত সপ্তদোষীর মাসুম মুখখানায় স্পষ্ট প্রতিবিম্ব। ফর্সা টুকটুকে মুখখানা সে কি বেহাল দশা, কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্ম রাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে, মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোয় মাংসের উপস্থিতি কম বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঠেকছে এই মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের। ফর্সা মসৃণ কণ্ঠটায় কালশিটে দাগ স্পষ্ট, গলাটাও ব্যথা করছে বেশ, কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে না শব্দ। অন্তর্মুখী সপ্তদোষী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের অমন অসহায়তে। এদিকে এলিভেটর ততক্ষণে এসে থামল টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদোষী ভয়ার্ত ঢোক গিলে রয়ে শয়ে আলতো করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতে আচ্ছন্ন করিডোর এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারিপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখন এসে পৌঁছায়নি এখানে, কিন্তু না এসে আর কতক্ষণ থাকবে। এলিভেটর বাদে সিঁড়ি ডিঙিয়ে এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদোষী আর সময় নষ্ট করলো না, তখনই ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরে ঠিক বাম দিকে সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অব্দি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারিপাশে বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গরনের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে বাতাসের জোরে। মাহি কদম বাড়ালো ছাদের দিকে। একটুখানি এগোতে বাতাসের তীব্র ঝাপটা এসে বাড়ি খেলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়ল মুখের উপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের উপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝটকা খেলো দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাই ষাট। মেয়েটার পৌঁছবার আগে কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এর মধ্যে হঠাৎ করে কর্ণঘরে ভেসে এলো অদূরের বলিষ্ঠদেহী সুদর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। জমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়ে নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধ হয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তোর ছোটাছুটি শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তারা আছে।
এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তখনই যুবকের কথা শ্রোকজ করে দিয়ে পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলল, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাতে তর্জনী ও মধ্যমার ভাঁজে খেলছে কোরুটস নিকারগুয়ান সিগার। যুবকের বাদামি ঠোঁটজোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারের দূষিত ধোঁয়া। সেই ধুমায়িত মুখমণ্ডলের চারিপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়, তার বাদামি চোখজোড়ার ক্রূর চাহনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের উপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বুট জুতোর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে তটস্থ। কাঁপতে কাঁপতে সপ্তদোষী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধর ক্রূরদৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম ধরে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গেলছে। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে উঠে, জিহুব্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ, দুটোতেই আমার অ্যালার্জি আছে, দেখলেই গা চুলকায়। এই যে এখন শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভড়কায়নি। এই লোকের এহেন গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবার চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করবো, তবু আমি আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাট ডলল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলল, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখায়বের কপট ভাবুক ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, দড়িয়ে এনে দেবো গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বিষ এনে দেব? খেয়ে একদম কুত্তার মতো 2 হাত লম্বা জিহ্বা বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দেই। সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দেব। বল, কোন স্টাইলে মরবি তুই? হতভম্ব মাহি। হতভম্ব তাই বুঝতেই পারল না তার পা দুটো সেই কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো আর দুটো কদম এগুলে ধরে ফেলবে তাকে। কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আরেক কদম পেছাতে গেলেই ঘটল আরেক বিপত্তি। এক পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্রকায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তে একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরে মাহির এক হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদুল্যমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারীর বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এই উপকারীটাকে? জানলে থোড়াই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁজ ঠেলে দিল এক রাম ধমক। হাত ধরলে কেন? জাগিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে চলছিস। মরতে এসে এত ভয় কিসে দের বেটারি? মাহি এবার ঠোঁট ভেঙে কাচ্ছে। বাঁচার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এই পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জরের উপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কুচকিয়ে উঠে ব্যথায়। একে তো গলার অসহ্য ব্যথা, তার উপর এরূপ যন্ত্রণা। সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ ফুঁড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা থেকে মুগ্ধের বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের। উচ্চতায় যেন সিলিং ছুবে। তার অমন দীর্ঘকায় দেহের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বেশ। মাহির কানের কাছে মুখে নেই হিসিয়ে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যা ইচ্ছে তাই আন্ডার রেটেড দের বেটারির প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে সাহায্য করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিনই বাঁচবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিন তোর বাপের বুকের উপরে উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়বো আমি। তারপর তার দূষিত রক্তগুলিতে পা ভেজাবো আমি। তাই তুই মরলেও আমার কিচ্ছু যায় আসে না,
আর বাঁচলেও আমার কিচ্ছু যায় আসে না। কাজ তোর বাপের, শেষটা আমারই হতে হবে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। ডিড ইউ হেয়ার দ্যাট? ইউ আর নাথিং বাট এ ফাকিং টর টু মি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াসে ব্যস্ত মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিচ্ছে। এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এই লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা, না আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতে নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক, আমি মরবো না। হেলিকপ্টারের বিকট আকার শব্দে মুখরিত চারিপাশ। চারিদিকে ধুলোময় ছড়িয়ে 20 তলার সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামলো হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকলো। পেছনে বেচারি মাহি পড়ল বিপকে। ক্ষুদ্র জীবনের আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে কিনা, উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাটছে। মাহিকে এখনো ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্র কণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকানোর জন্য আলাদা চাকরানি লাগবে নাকি? নবাবের মেয়ে? নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে একটা লাথি মেরে ছাদ থেকে ফেলে দেবো। মাইন্ড ইট। ভরকায় মাহি। তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করে পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলে, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলেন বিদেশি পাইলট সাহেব। মুহূর্তে গর্জে উঠল ইঞ্জিন। রোটর ঘুরছে দ্রুত বেগে। চারিপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারের দুলুনি শুরু হলো। সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধরফরিয়ে উঠে বেশ। ভয়ে এইটুকুন হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগুতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখলো তা বিরক্তি নিয়ে ঝাঁজিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি? দেখতাস মিস, আমার কিন্তু এই মতো এসব করার বিন্দুমাত্র মন নেই। মাহি শুনল কি না কে জানে। সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায় ন্যায় বলতে লাগলো, আমার ভয় লাগছে, আমি আসলে। পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগে সে দোকানে গুজলো মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গায়েলিয়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশ খামচে ধরল কেমন। সময় পেরোচ্ছে একটা সময়। চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল। সত্যি সত্যি ঘুমন্ত মেয়েটা ঢুলুঢুলু অবস্থায় মুগ্ধের পায়ের উপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধহয়। সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল। বেয়াদব ছেলে। মুহূর্তে ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধি নিয়ে এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রাগ করেনি, সেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করে মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল। তৎক্ষণাৎ মাথাটা নুইয়ে সরে বসলো বেশ কিছুটা। ভয় লাগলেও করার কিছু নেই। ঘুমন্ত অবস্থায় লোকের গায়ে পড়লে তখন আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ের ঘেরা, হালকা কুয়াশা মাখা চারিপাশ। সেস্ট্রো রেটস্কয় লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপোর্ট। চারিপাশে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় 8টা হলেও এখানকার চারিপাশটা এখন কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পড়ে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে। হয়তো একটু পরে আকাশের বুক চিরে নেমে আসবে বাড়িধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ। পরনের দামি ট্রেঞ্চ স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো কুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুটি স্বরূপ। এক হাতে পেটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তখনই 5 জন এলিট বডিগার্ড ছুটে চলে এলো মুগ্ধর চারিপাশে। গম্ভীর মুখ যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনের সফেদ রঙা স্যুট বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারিপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে। তখনই তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসে তিনি সসম্মানে মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসলো মুগ্ধের সামনে। দুহাতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করলো বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কস গুড? কমব্যাট মাথা নুইয়ে রেখে ঝাঁকালেন একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসলো তা দেখে। তখনই বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তে বডিগার্ড
বেচারা ভয়ে কেঁপে ওঠে কেমন, তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালে যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক সে কি নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর, তারপর হুট করে কোনোরূপ বলা কওয়া ছাড়া বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরের ব্যক্তিগত পন্ডের উপর সাজিয়ে রাখা রোমানিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতে ভাস্কর্যটা কেমন ভেঙে ছিটকে গেল চারিপাশে। পন্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপাতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারিপাশে থাকা সশস্ত্র বডিগার্ডেরা এতক্ষণে সজাগ হলো যেন। তারা প্রত্যেকেই নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তে চারিপাশে ছড়িয়ে পড়ল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছে না হেলিকপ্টার থেকে, অথচ সে থোড়াই জানে মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়ে শুয়ে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গোমড়ো করে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতে হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুচকায়, সন্দিহান চোখে তাকাতে দেখে একজন শ্যামপুরুষ চমৎকার হেসে তার পানেই তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যামপুরুষ তা দেখে মুচকি হাসল, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিনদেশে এসেও বাংলা শুনছে মাহি। এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল, কেমন হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের, পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট শো, বাট তুমি নিশ্চয়ই বাঙাল, তাই না? মাহি মাথা নাড়ায় উপর নিচ। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অগত্যা মাহি আর তেমন কোনো উপায়ন্তর না পেয়ে নেমে পড়ল অপরিচিতের হাত ধরে। নামতে গিয়েও বাঁধল আরেক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেল মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরতে নিলে কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি, পেল হাঁটু হাতে চোট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকায়, দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢোক গিলল কেমন আমতা আমতা করে। নিজের সাফাই গাইতে গেলেই শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, সিদ্ধার্থ মাথা নাড়ায় উপর নিচ। তৎক্ষণাৎ মাহি সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ। ইস, কনুইটা বুঝি এই ছিঁড়ে পড়ল। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোক হুঠাৎ এমন রেগে যায় কেন কে জানে। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশ দুয়ারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের উপর সূক্ষ্ম খোদায় নির্মিত এই গেটের চারিপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতরে পা রাখতে জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাবার সৌভাগ্য মিলে। ওয়াকওয়ের দুপাশে 2 ধরনের নিদর্শন। ডান পাশের জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপোর্ট, মনস্টারের ব্যক্তিগত হেলিপোর্ট। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। এত বড় ওয়াকওয়ে, তা থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব। কেউ যদি এ পথে এ গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায় তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়াকওয়ের বাঁ পাশটা বেশ সুন্দর। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর। পুকুরের 4 পাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝ বরাবরের ন্যায় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লনইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্টইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলনিতেও চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিনটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম দি শ্যাডো মনস্টার, যার বজ্রকণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও।
তবে আজ অবধি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারিপাশে সশস্ত্র বডিগার্ডরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন কখনো হয়নি। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটেনিয়ামের তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বই কি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন তার হাত দুটো তো কেটে ফেলা হয়েছে। কজ মাফিয়া মনস্টার ডাজ নট ওয়ান্না শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কনুই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মেলাতে গিয়ে। একটা ছোটখাটো মানুষে, তার উপর ক্লান্ত, পায়ে অত জোর আসবে কোথা থেকে শুনি? গতকাল থেকে পেটে আদৌ এক টুকরো দানা পড়েছে? পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতিমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, কষ্ট হচ্ছে আমার। মুগ্ধ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখাভাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। দু পকেটে দুহাত গুজে আরামসে হাঁটছে সে, সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকে ওকে তবে বাকি মেয়েদের মতো। আর ভাবতে পারল না সিদ্ধার্থ। নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো, এই পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে এই নতুন মেয়েটার সাথেও তো তাই হবে, এ তো জানা কথায়। তা নিয়ে মন খারাপ করে থাকলে কিভাবে হবে শুনি? নিজ ভাবনায় মত্ত থেকে মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণে পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছেন দুজন বডিগার্ড। মার্বেল পাথরে বোনা সিঁড়িতে মুগ্ধের পা পড়তে দুজনে কেমন হালকা ঝুঁকে কুর্নিশ জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনো রূপ ভাবান্তর হলো না, সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনে দুশিরির উপরে, আর মাহি এখনো দুশিরি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডরা ত্রস্ত মেয়েটাকে আগলে ধরতে নিলে মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টেপ ব্যাক। তড়িৎ থেমে গেল বডিগার্ডেরা, দু কদম পিছিয়ে গেল বাধ্যদের ন্যায়। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁকা ঢোক পাশে তাকাতেই ভরকায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে, এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দিবে তাকে। মাহি কেমন ভয়ার্ত ঢোক গিলল তা দেখে। তখনই মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতেই শুনল মুগ্ধের বিড়বিড় করা কণ্ঠ, বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি। এবারেও বুঝলো না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আর একটু জোর দিতে গেলেই হাতের কনুয়ে টান পড়লো আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে, সে আর দৃষ্টিতে একটু একটু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তে চমকালো সে। বাড়ির প্রবেশ পথে প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পাজোড়া একটা বার থামাতে চাইল, দেখতে চাইল প্রবেশ পথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি আর সম্ভব? লোকটা তো হাঁটছে, তাকে নিয়ে সেই কখন থেকে হাঁটছে তারা, অথচ এখনো কিনা বাড়িতেই ঢুকলো না। এটা বাড়ি না গোলক ধাঁধা। মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশ পথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার উপর বেশ উঁচু সিলিং, বাড়ির এই জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল, হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে, তার উপর বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুমটা দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু হটবে অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। মাহি এবার জোরাজোরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না হাঙ্গরের লিভিং রুমে। দাঁড়ালে যদি কাজ ভেঙে পড়ে যায় সুইমিং পুলের তখন। মাহি এবার ভয়ে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল,
প্লিজ, আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শুনে সে তখনই তাকে হ্যাচকা টানে মাহিকে ছুঁড়ে ফেললো লিভিং রুমে স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপুড় হয়ে পড়ল মেঝেতে। পর মুহূর্তে চোখ খুলেই দেখলো তার ঠিক নিচে সবগুলো মাংসাশী হাঙ্গর কেমন একজোট হয়েছে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাঙ্গরগুলোর তীক্ষ্ণ দন্ত চক্ষুগোচর হতেই কাঁপতে লাগলো সপ্তদোষী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণে দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো দুহাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখল ক্রুর হাসি লেপটালো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একখানা মোটা সিগার বের করে এনে ঠোঁটে গুজলো আয়েসে। লাইটার দিয়ে সিগারের শেষ ভাগটা ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুন স্বস্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোয়াটুকু বেশ কিছুক্ষণ মুখগহ্বরে আটকে রেখে গম্ভীর গলা উঁচিয়ে ডাকলো, মেইনটেন। ব্যাস একটা ডাক, যা কর্ণকুহরে পৌঁছাতে গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলেন তক্ষুনি। সবচেয়ে বুজুর্গ মেয়েট ইরা, বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গরনে মহিলাটি এগিয়ে এসে হালকা ঝুঁকে কুর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ। আঙ্গুলের ভাঁজে থাকা সিগারে আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছুড়ল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন। আই এম হাংরি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ইরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলেন, এ হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো। মেইডেন। ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তখনই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করলো ইরার মনোভাব, তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসলো, কি হয়েছে তোমার? এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোপাতে লাগলেন কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সিট, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভরকায় সিদ্ধার্থ তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞাসা করলো, মানে আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙ্গুল তাক করলেন অদূরে লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ও নো। শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ি ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চারকোনার স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানালা, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধহয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগলো। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর সায় দিচ্ছে না তার। সর্বাঙ্গে জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়ের। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতেই যাবে অমনি প্রৌঢ়া এসে মুখ চেপে ধরে মাহির। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে প্রৌঢ়া তখন ফিসফিসিয়ে বলে, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ার্ত মাহি কি বুঝলো কে জানে। সে কেবল চুপ করে শুনল কথাটা। প্রৌঢ়া মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় প্রৌঢ়ার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে। দেখো, বৃদ্ধ হলেও সৌন্দর্যের যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। প্রৌঢ়ার চোখে মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎই মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হতচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলে সামান্য। এদিকে প্রৌঢ়া তখন দাঁত খিচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়তা ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বলছেন আপনি? জেলখানা মানে?
পৌড়া ফোঁস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অবোধ ভাবস্রোতে। তিনি রয়ে শুয়ে মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন। জেলখানাই তো, এখানে আমরা সবাই খেয়েছি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেই ক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল, এবার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল অজানা ভয়ে। প্রৌঢ়া তাকে আরেক ধাপ বিস্ময় বোধ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য বনে গেল। এবার উনি কি করে জানলেন তার বিষয়? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াট এভার, শোনো মেয়ে। একটু থামলেন ইরা, কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গোটা কতক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার? হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়েচড়ে উঠে বসলো বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। একই, তার গায়ে এসব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজ গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ঢাকতে ঢাকতে ইতস্ততা সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো আমায়? আমি পড়িয়েছি, কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটোর কার্নিশ ভরে উঠল মুহূর্তে। বদনে বয়ে গেল মৃদু ঝঙ্কারিরা স্পষ্ট দেখল সব। একবার চাইলো মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কি দরকার? সান্ত্বনা দিলেই কি রাক্ষসটা ছেড়ে দেবে তাকে? এরা নিজেকে শক্ত রাখলো। কোনো মতে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামলো কেন যেন। আচমকা পিছনে না তাকিয়েই বলল, পারলে মরে যাও, তা ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ তার নজর আটকে বিছানার চারিপাশের স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তা একেবারেই ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনের দোটানে আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দুহাতে, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না, ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেয়া সম্ভব না। আমি থাকবো না, আমি আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদশী টলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তিতে স্ট্যান্ডে ঝোলানো পর্দাগুলো একটানে ছিঁড়ে এনে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়, তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু করে কাঁদতে কাঁদতে বলে, সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দু হাত ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরে সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্যে। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো কারণের লিপ্ত কণ্ঠ, কাপড়টা আর একটু উঁচু করে বাঁধ, আর গলায় একটু গিট দিয়ে না হয়, ঝোলার সময় পড়ে যাবে। মানুষটা ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি ততক্ষণ ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে। যেথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তারা দেখিয়ে বলল, কি রে, ঝুলতে গিয়ে থামলি কেন? যা তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকে গিয়ে তোর বাপকে টুকরো টুকরো করে আসবো। নে এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিসগুলো ক্ষুদায় কুচকুচ করছে। গাটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতায় আর নড়তে অবধি পারল না। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের এক দানা ফোটাও? এর মধ্যে কি মনুষ্যত্বের এক দানা ছিটে ফোটাও নেই?
কেউভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তার উপর কিসব ভয়ঙ্কর কথাবার্তা বলছে। তার মাছগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে। মাহি ভয়ার্ত ঢোক গিলল কেমন, ফুপাতে ফুপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞাসা করলো। আপনার ফিশগুলো ক্ষুধা চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো। তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হতবিহ্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কিনা ওই মাছগুলো খেয়ে ফেলবে, তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু কিভাবে দেখবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষুনি। দু চোখ সম্মুখে তাকাতে স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ, ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড, মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতা সমান হতে পারল না। এটা লোক না কি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরে উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে, দুহাতে মুগ্ধর বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ো না মাইন, নিচে নামান বলছি। মুগ্ধ প্রতিউত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সবেগে। ভয়াতুর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তখনই নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পাজোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার উপর উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটাই বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোঙাচ্ছে। হাতে পায়ের ব্যথার চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের উপর 5 আঙ্গুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ, মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আরেকটু চেপে ধরে মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো। আগে তোকে নিজের রক্ষিতে বানাই, তোর উপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না হয় তোকে মরতে দিব। এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্ম খাসলো। দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনুন এক জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলু করার জন্য আনিনি, এনেছি তোর উপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মরতে দেখতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে আর সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মতে দিচ্ছি না, এত তাড়াতাড়ি মতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এইসান পরিবারকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়েস্ট ইন ইউর হেড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শয়ে সরে গেল তার উপর থেকে। অতঃপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করে শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামছে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় কুকিয়ে উঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠে কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলেই খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না। তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা।
ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটি, বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমার ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যিই মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বোনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটুও। সে উল্টো ক্রুড়ো হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ? ছেড়েছিল আমার মাকে? তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ার মেয়েকে? মাহি প্রত্যুত্তর করতে পারল না, তেমন কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধর কান অবধি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারতো, খুব মারতো। কেন মারতো? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো? কোমরের বেল দিয়ে। বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতিমধ্যে লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপকাত মাহি পায়রার গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের তক্তকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেলটা খুলে আনলো একটানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ পেঁচাচ্ছে। মাহি তখন রয়ে শয়ে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেলটা উঁচিয়ে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে উঠে, মা 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 আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও আল্লাহ। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্যে। এতক্ষণ রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধপ করে। শক্ত মুখাভাবে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্যে। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে, মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লহু। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধ হয়। উপরি ভাগের দাঁতকপাটির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে, আলতো করে চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই হকচকিয়ে তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হা করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাত কোমরে চেপে তক্ষুনি দাঁত খেচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতে বালছাল পরে সেডুস করা স্বভাব পেয়েছিস কোথা থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এখনই শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দেবো তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করে কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিনও পরেছে। সে তো মেডেন ইরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাট ডলতে ডলতে হিসিয়ে পড়ল, আর 1 সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকাতে গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গে চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুয়ে আরেকবার ফোপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপ এসে? ফোপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল উপরে। মুখ ঢাকবে বলতে? এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে কোনো রূপ বলা কওয়া ছাড়া আচমকা চর বসালো মেয়েটার গালে। যদিও বা এবারে চরে আগের বারের মতো অত ঝাঁজ নেই, তবু এই সামান্য চরের তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটার ঠোঁট কামড়ে ফের ফোপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অবধি ঢেকে দিল আলগোছে। পরক্ষণে কেমন কাটকাট কণ্ঠে বলল, আমি না বলে অবধি ভুলেও মাথা থেকে প্লাস্টিক নামলে মাথা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস।
একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়ে তড়িঘড়ি করে কক্ষের সামান্য ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলেন থমাস। বরাবরের ন্যায় মাথা নুইয়ে হালকা কুর্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যেভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড ওয়াফাদার কিনা। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে গেট মাই ফুট। থমাস উপর নিচ মাথা নাড়িয়ে তখনই চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট পাঁচেক পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক, যেথায় সাজানো হরেক রকমের খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা ডিভানের সামনে অবধি আনতে মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণে 2 আঙ্গুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করলো। আবারও কুর্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষে। যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে মুগ্ধর পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার উপর ধরে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার উপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট, এর ফাঁক গলিয়ে থোড়ায় কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, কোথায়? তোর জমের বাড়ি। এহেন প্রতিউত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ। মাথা থেকে প্লাস্টিক সরা। এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ, বাঘ! ভয়ার্ত মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকাজের দরজার গায়ে ইচ্ছে মতো হাত চাপড়ে কাঁদতে কাঁদতে উপাসের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজাটা খুলুন। এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা। প্লিজ, কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ। দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনল না তার চিৎকারগুলো এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির অমন চিৎকার চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্যারাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতে আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাড়া। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সেই ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার হাউমাউ করে কেঁদে উঠল কেমন। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ! মুগ্ধ বাঁকা হাসলো মনে হচ্ছে। নিচের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁ দিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তড়িৎ দুধারে মাথা নাড়ায় মাহি। ভয়ে আটসাট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখাবব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে। দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ায়, ভুলেও আমার কথার অবাধ্য হতে যাস না মেয়ে, নালে অকালে প্রাণটা হারাবে। মাহি পড়ল এবার বিরাট দোটানায়। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয় বরং 2টো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুচকে কাপা কাপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধর সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতে মুগ্ধ ক্রুড় হেসে বলে ওঠে, নীল ডাউন। মাহি তাই করলো। চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনোরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপর দিয়ে পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খুলেনি একবারও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে 2টো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে একদম পাশে? মাহির ভাবনার মাঝে সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেললো। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। সার্ভিং র্যাক থেকে ফর্কের আগায় খাবার তুলেছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ি ঝামেলায় নেই সে। কোনো রকমে মুখে তুলতে পারলে বোধহয় হলো। মাহির এহেন কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা। তুইও মরবি না।
এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এই লোকের মুখ দিয়ে বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়, এখনো হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে অসভ্য ছেলে। মাহি চিৎকারের বেগ সামান্য বাড়ল। মুগ্ধ বড্ড নাখোশ হলো এটুকুতেই। সে কেমন গমগমে গলায় আদেশ চলল, আই এম হাংরি। যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করেই যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায়, তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবারও কারো ভয় থেকে চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ের তো মাহি ঢোক গিলল সামান্য। এ লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, আ ব্লাডি সাইকো মনস্টার, যে নাকি অন্যের ভয়ের তো আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখ গহ্বরে এক টুকরো খাবার ঢুকালো। ঠিক তখনই সম্মুখের হিংস্র বাগদার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সেই গর্জন কানে যেতেই রুহসহ কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে ওদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দুলতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাডাইজের বাঁদিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জনধ্বনি শুনতেই থেমে গেল তার পদযুগল। মাথা উঁচিয়ে তাকালো উপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদুরে প্রাডাকে ট্রিট দিবে? রমণীদের গরম মাংস কাল তবে নতুন করে আরেকটা ক্ষতবিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধার্থ মাথা নুয়ায়, পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার অধীর রায়। এক হাতে বড় স্ট্যান্ড মোপার, আরেক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেডেন ইরা গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখে মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাতে ভাঁজ করা মোটা তো, তার উপর গোটা কতক সোনালি তরলের কাচের শিশি। তার পিছু পিছু ঘর মুছবার সামগ্রী নিয়ে হেঁটে আসছে মিলা, বাড়ির কাজের মেয়ে। দুজনেই চুপচাপ এসে দাঁড়ালো মাহির জন্য বরাদ্দকৃত কক্ষের সামনে। বিশালাকৃতি কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠদেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আটা কালো রঙা রোদ চশমা। মেডেন ইরা তাদের এখনো দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভ্রু গোটালেন, সামান্য গলা খাকারি দিয়ে শুধালেন, ভোর হয়েছে তো সেই কখন? এখনো এখানে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃত লাশ থোড়ি না পালাবে। দেহরক্ষী দুজন জবাব দিলেন না। যেখানে মুখ গহ্বরে জিভেই উপস্থিতি নেই, সেখানে থোড়াই মুখ দিয়ে কথা বেরোবে তাদের। মেডেন এক মুহূর্ত নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন গার্ডদের দিকে। পরক্ষণেই ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালেন, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে। গার্ড দুজন তাকিয়ে রইল। রাইফেল দুটোর নল দুদিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেডেন তৎক্ষণাৎ সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিয়ে অন্য হাতে আলতো করে কক্ষের বিশাল দরজা সশব্দে ঠেলে দিলেন। মুহূর্তে বিরাট দরজাটা কেমন খ্যাচখ্যাচ শব্দ তুলে খুলে গেল দুই দিকে। মেডেন পা বাড়ালেন কক্ষে, পিছু পিছু মিলাও ঢুকলো। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রেখে মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এমনিতে গায়ে মাংসের উপস্থিতি বেশ কম মিলার। ফ্যাকাশে চোখ মুখ দেখলে মনে হবে মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে আছে। তার তুলনায় বালতির ওজনটা যেন বরাবরই বেশি। ওদিকে মেডেন কুচকানো চোখে পুরো কক্ষে নজর বুলাচ্ছেন। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই কেন? আর শরীর? মাহি মেয়েটার শরীরই বা কোথায়? ইরা এবার উদ্বিগ্ন হলেন। তখনই হাতের জিনিসপত্র মিলার হাতে জোরপূর্বক ধরিয়ে দিয়ে পা বাড়ালেন এদিক ওদিক। বিশালাকার কক্ষ নয়, এ যেন এক ছোটোখাটো প্লে কোর্ট। অ্যান্টিক আসবাবপত্রে সাজানো রুমটায় আলাদা এক সৌন্দর্য বিদ্যমান যেন। মেডেন চিন্তিত মুখে খাটের নিচ থেকে শুরু করে বাথরুম অবধি সবটাই খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে মিলাও পুরো ঘরময় নজর বুলিয়ে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো অদূরের ডিভানে, যেথায় কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। মিলা হাত ভর্তি জিনিস নিয়ে এগোয় কয়েক কদম। ভয়ার্ত মেয়ে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে বেশ। সে আবারও বিধ্বস্ত শরীর দেখতে পারে না। এই নিয়ে এই বাড়িতে
কতজনের বিধ্বস্ত শরীর এলো গেল, তবে কখনো সেসব নিজে চোখে পরখ করেনি মিলা। করলে না আবার বমি করতে করতে জান যায় মেয়েটার। কিয়ৎক্ষণ বাদে মিলা পা থামায় ডিভানের কাছে, কাপা কাপা ডান হাতটা একটু একটু করে এগিয়ে নেয় ডিভানে পড়ে থাকা মাহির দিকে। বুকটা বেশ ধরফর করছে তার, দৃষ্টি হচ্ছে এলোমেলো, না জানি এক্ষুনি কি না দেখতে হয় তার। এসব ভাবনায় ডুবে থেকে মিলার হাতটা থেমে গেল হঠাৎ, ভয়ে জমে গেল শরীর। সে তখনই চাপা স্বরে ডাকলো মেডেনকে। মেইডেন, মেইডেন। অত বড় কক্ষ, এরকম পাখির কিচিরমিচির কি আর অত সহজে শোনা যায়? মিলা তখন গলার স্বর আরেকটু উঁচু করলো, টলমল চোখে ঘাড় বাঁকিয়ে ডাকলো, মেইডেন, কাম সুন। মেয়েটা এখানে পড়ে আছে। এতক্ষণে বোধহয় কানে ডাক পৌঁছলো ইরার। মানুষটা ছিলেন বাথরুমে জোনে। মিলার ভয়ার্ত কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ছুটে এলেন তিনি। জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার পানে তাকাতেই মিলা হঠাৎ ইশারা করলো ডিভানের দিকে। ইরা তখনই নজর ফেললেন ডিভানে, দেখলেন ওই তো গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে সেখানে। ইরা আর দেরি করলেন না, তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে এক লহমায় মাহির গা থেকে ব্ল্যাঙ্কেট সরালেন তিনি। পর মুহূর্তেই মাহিকে এমন অক্ষত অবস্থায় দেখে দুজনেই কেমন চমকে উঠলেন। অবাক দৃষ্টিতে একে অপরের মুখ চাচাই করলেন এক আধবার। মেডেন ইরার মুখ থেকে আচমকায় অস্ফুটে বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মনস্টারের সাথে রাত কাটিয়েও এ মেয়ে অক্ষত আছে কিভাবে? মিলাও একই রকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজর এবার দেখছে মাহির নিঃশ্বাসের ওঠানামা। তখনই সে কেমন ঢোক গিলে মেডেনের উদ্দেশ্যে বলে ওঠে, মেইডেন, ও তো মরেনি। ওই যে দেখো, ও নিঃশ্বাস নিচ্ছে। তার মানে কথাটা শেষ করতে পারেনি মিলা। তার আগে মেডেন ছুটলেন নিজ হাতে পরখ করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মুড়ে বসলেন মধ্যবয়সী। ডান হাতে তর্জনী এবং মধ্যমা একসঙ্গে ঠেকালেন মেয়েটার নাকের সামনে। যেই দেখলেন মাহির নিঃশ্বাস সত্যি চলছে, অমনি মানুষটা কেমন হতবাক হয়ে গেলেন। হতবাকতায় হতবম্বের ন্যায় কেবল আওড়ালেন, অসম্ভব, অসম্ভব। এর আগে মনস্টারের ক্ষুধা মেটাতে গিয়ে কেউ তো বেঁচে ফিরেনি, তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরল অক্ষতভাবে? প্রাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? কিভাবে কিভাবে কিভাবে? শেষের টুকু চিৎকার দিয়ে বলে উঠলেন মেডেন। পাশ থেকে মিলাখানি কেঁপে উঠল এহেন চিৎকারে। অথচ ঘুমন্ত মাহি এখনো ঘুমাচ্ছে। ইরার অমন গলাফাটা চিৎকারেও তেমন হেলদোল নেই মেয়েটার। ইরা নিজেকে সামলালেন কোনো মতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলেন মাহিকে। শুকনো মুখ, ঠোঁট দুটোই কালশিটে দাগ স্পষ্ট, বোধহয় ফেটে গেছে কয়েক জায়গা। ঘন কালো চুলগুলোয় জট বেঁধে যাচ্ছে তাই অবস্থা। স্লিভলেস গাউনের এক পাশ দিয়ে উন্মুক্ত মেয়েটার বাম পা। ইরা সেদিকে নজর ঘোরালেন, দেখলেন মেয়েটার উরুতে ধারালো আঁচড়ের গভীর ক্ষত। আপাতত রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে বোধহয়। ইরা বিচক্ষণ মানুষ, বয়সটা তো আর এমনি এমনি হয়নি তার। যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে বুঝলেন মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গিয়েছে। হয়তো খুব বড়সড় না হলেও খুব ছোটও নয়। ইরার মায়া হলো কিনা কে জানে। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে লাগলেন মাহির গাল। তবে পর মুহূর্তে মাহির গালের তীব্র উষ্ণতায় হাতটা কেমন ছিটকে সরিয়ে নিলেন তিনি। মেয়েটার সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইরা তৎক্ষণাৎ বিচলিত হলেন। হাতে মাহির উষ্ণ গতরখানা ঢাকতে ঢাকতে মিলাকে আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো, যাও। মিলা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে চলে গেল ঘর ছেড়ে। বাড়িতেই ডক্টর আছে, মহিলা ডক্টর। এখানকার মানুষদের যিনি সবসময় সেবা দিয়ে থাকেন। খোঁজ নিলে জানা যাবে এই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এদিকে মেডেন ইরা মাহির মুখ পানে তাকিয়ে থেকে কেমন হতাশায় ডুবে গেলেন পরক্ষণে। ছোটখাটো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালেন, তোমাকে যেহেতু প্রথম রাতে মারেনি, তার মানে তোমার কপালে আরো ভোগান্তি আছে মেয়ে, হয়তো তা সবার চেয়ে বেশি। পিটপিটিয়ে চোখ মেলছে মাহি। মাথাটা কেমন ভার হয়ে আছে তার। শরীরটা বুঝি আর নড়ছে না তার। টানা দুটো দিন না খেয়ে পড়ে থাকলে থোড়াই শরীর চলবে। মাহি ধীরে ধীরে চোখ দুটো পুরোপুরি খুলল। এমনিতেই চশমা ছাড়া দূরের জিনিস খুব স্পষ্ট দেখে না সে। তার উপর প্রেশার ফল হওয়ায় সম্মুখে সকল ভিজুয়াল যেন এখনো ঝাপসা তার চোখে। তবুও সে তাকিয়ে রইল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি তার মুখ দেখেনি স্পষ্ট, তবুও মেয়েটা কেমন ভাঙা ভাঙা কাতর স্বরে ডাকলো, আম্মু। মেডেন ইরার বুকটা বুঝি হু হু করে উঠল। মাহির সামনে এলেই কেন যেন নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ে তার জন্যে। আজও হচ্ছে তাই। তার মতন অমন গম্ভীর মুখ মানুষটাও যেন মাহির মুখে আম্মু ডাক শুনে নিজেকে সামলাতে বড্ড অপারগ। এদিকে মাহি ফের নিজের ভাঙা কণ্ঠে আওড়ায়, আম্মু কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমার পেটে বড্ড খিদে লেগেছে, কাল থেকে এক ফোঁটা পানিও খেতে পারিনি আমি।
যদি পারো এক লোকমা খাবার খাইয়ে দেবে আমায়। আমি উঠতে পারছি না, সারা শরীর ব্যথা করছে আমার, সহ্য হচ্ছে না কিছুই। মেডেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখনই ছুটে এসে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লহমায় নিজের বুকে তুলে নিলেন। শক্ত হাতে জাপটে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। এদিকে মাহি পরম শান্তিতে চোখ মুদেছে। মেডেনের নরম বুকে মুখ লুকিয়ে হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। ইরা উদ্বিগ্ন হলেন। ফের হকচকিয়ে মাহিকে বুক থেকে তুলে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মাহি ঠোঁট কামড়ে কাঁদছে, যেন তার উপচে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে না বেরোয়। তবে এ কান্নাটা কি আর বাদ, মানে তারা ঠিকই ঠিকরে বেরিয়ে আসছে চোখ থেকে। মাহি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, তুমি আমার আম্মু নও। আমার আম্মুর গায়ের ঘ্রাণ নেই তোমার গায়ে। তার মানে আমি এখনো এই নরকে আটকে আছি, মরিনি এখনো। কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যি পারছি না আর সহ্য করতে। মেডেন ইরার কণ্ঠরোধ হয়েছে এ পর্যায়ে। মেয়েটাকে কি সান্ত্বনা দিবেন তিনি, যিনি কিনা নিজেই বিগত 10টা বছর ধরে জেলখানায় আটকে আছেন। ইরা নিজের ভাবাবে খুব একটা বুঝতে না দিয়ে খানিক গলা কাকারি দিলেন। ইস, গলার কাছটা যা ব্যথা করছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ দু হাতে শক্ত করে চেপে ধরেছে কণ্ঠ। ইরা সময় নিয়ে বললেন, ওঠো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলেই তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বা হাতের কবজি টেনে ধরে মাহি। ইরা থমকালেন, ঘাট বাঁকিয়ে তাকালেন, পরক্ষণে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলেন ইশারায়। কি হয়েছে? মাহি কান্না থামে কেমন ইতস্তত করছে। ইরার ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে ঘামে চ্যাপচ্যাপে দুর্বল শরীরটা কোনো মতে উঠে বসেছে বিছানায়। ওদিকে ইরা এখনো অপেক্ষমান উত্তরের আশায়। মাহি বেশ সময় নিয়ে বলল, আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই। মেডেন মুচকি হাসলেন এহেন কথায়। খানিক এগিয়ে এসে আলতো করে হাত রাখলেন মাহির মাথায়, নরম ও কণ্ঠে আওড়ালেন, ব্যাস এতটুকু? আমি আরো ভাবলাম কি নাকি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো। মাহি এই সামান্য মাথা কাত করে। মেডেন তখন আলতো হেসে চলে গেলেন কক্ষের বাইরে। মাহি রহেশ হয়ে বিছানা থেকে নামার প্রয়াস চালায়, কিন্তু শরীরের তীব্র ব্যথায় পা অবধি নাড়াতে পারছে না মেয়েটা। তার উপর গাটা হুট করেই এত ঘামলো কেন কে জানে। এরকমটা তো হয় সাধারণত জ্বর ছাড়লে। এর মানে কি তারও জ্বর এসেছিল? কই, সে তো কিছুই টের পেল না। মাহি বেশ কষ্টে নিজের পা দুটো নাড়ালো কোনো রকম। সময় নিয়ে মেঝেতে পা দুটো বিছিয়ে উঠতে গেলে বিপদ ঘটলো আরেকটা। অনেকক্ষণ শুয়ে বসে থাকায় পা দুটো অবশ হয়ে গিয়েছে তার। এখন ধরেছে ঝিঝি। ইস, এখন কিভাবে নড়বে সে? মাহি চুপচাপ বিছানায় বসে রইল কিয়ৎক্ষণ। পা দুটো খানিক স্থির হতে উঠে দাঁড়ায় ফের। এবার হাঁটতে পারছে কোনো রকম। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, তাও ব্যাপার না, হাঁটতে তো পাচ্ছে, এই তো অনেক। মাহি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল ঘরের একপাশের পুরোটা দেয়াল জুড়ে থাকা জানালার নিকট। সেথায় বিছিয়ে রাখা ছোট্ট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসলো সেথায়। জানালা দিয়ে হালকা উকি দিয়ে বাইরে তাকাতে এক মুহূর্তের জন্য হাঁ হয়ে গেল মেয়েটার মুখ। অদূরের বাগানটা দূরে থেকে কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসম ট্রির নিচটা কেমন গোলাপি রঙে সেজেছে দেখো। বেসামাল বাতাসে তীব্র দুলুনিতে উঠছে ফুলের পাপড়িগুলো। একবার উঠছে সোজাভাবে, আরেকবার উঠছে টর্নেডোর আকারে। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন। এর আগে কখনো চেরি ব্লসম ট্রি সচক্ষে দেখা সুযোগ হয়ে ওঠেনি তার, যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠেছে তার। মাহির কৌতূহলী মন একবার চাইল চেরি ব্লসম ট্রি বাগানের নিচে গিয়ে দাঁড়াতে, তবে শরীরের এহেন বেগতিক অবস্থায় কিভাবে নামবে সে? মাহি নিজের মন উত্থাপিত হওয়া এরূপ তীব্র ইচ্ছাটা কোনো মতে দমিয়ে রাখলো। পরক্ষণে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। এরই মধ্যে ঘরে এসে হাজির মেডেন, হাতে এক সেট সাদা কালো মিশেলের কাপড়। তিনি এগিয়ে এসে খানিক অস্বস্তি নিয়ে বললেন, আসলে তোমার মাপ অনুযায়ী কোনো কাপড় নেই আমার কাছে, তবে এগুলো পেয়েছি যা একটা সময় মিলা পড়তো। ওর এখন আর এইসব সাইজে হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা, তুমি কি এগুলো পরবে? মেডেনের এহেন ইতস্ততা স্বাভাবিক। মাহি কিয়ৎক্ষণ কাপড়গুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন আহত হাসলো। হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নিতে নিতে আওড়ালো, এখনো তো পছন্দ অপছন্দ দেখিয়ে লাভ আছে? পড়তে যেহেতু হবে সেহেতু অত কথা বাড়িয়ে লাভ নেই। মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেলেন ঘর ছেড়ে।
সদ্য গোসল সেরে বেরিয়েছে মাহি। মাথা ভর্তি ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে পানি। ছোটখাটো গায়ে জড়িয়েছে লম্বা এক সাদা কালো মিশেলের গাউন, যা গড়িয়েছে মেয়েটার পা থেকে বেশ নিচে অবধি, স্পর্শ করেছে মেঝে। মাহি এক হাতে জামাটার একাংশ চেপে ধরে এগুচ্ছে ধীর পায়ে। একে তো শরীর ব্যথা, তার উপর অত লম্বা গাউন। উফ, এ যেন চালার উপর চালা। মাহি কোনো মতে জামা ধরে ধরে এসে থামলো ঘরের বড় ভ্যানিটি টেবিলের সামনে। টেবিলের উপর দেয়ালের সঙ্গে ফিট করে রাখা বিশাল এক গোলাকার আয়না। তার সামনে দাঁড়িয়ে মাহি তাকায় নিজের পানে। আহারে, মুখটার সে কি করুণ অবস্থা! তার ঠোঁট দুটো ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। কপালের একপাশে পড়েছে কালশিটে দাগ, ফর্সা কণ্ঠটায় দাগ বসেছে নখের আঁচড়ের, জমেছে বিরাট ক্ষত, দুগালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। নিজের হেন রূপ আয়নায় দেখে বুকটা কেমন ভার হয়ে গেল মাহির। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে ভাবলো, আর ঠিক কতদিন এই জ্বালা সইতে হবে আমার? আর কতদিন ওই নরক পিশাচটার অত্যাচার সহ্য করতে হবে আমায়? আমি কি আদৌ কোনো রেহাই পাবো ওর হাত থেকে? ভাবতে ভাবতে মাহি হঠাৎ টের পেল তার পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। এখন তো পাকস্থলীয় বোধহয় ডেকে বলছে, এবার দয়া করে একটু খাবার খাবইন। মাহির ক্ষুধা বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ উদ্যত হলো বাইরে বেরোতে। তবে কক্ষের বাইরে একটুখানি উকি দিয়ে যেই না দেখলো দুয়ারে দুধারে দাঁড়িয়ে আছে সশস্ত্র বডিগার্ড, অমনি বেচারার পা দুটো জমে গেল যেন। এখানে পাহারাদার দিয়ে রেখেছে তার জন্যে। ওই লোক কি তবে ভাবছে সে পালিয়ে যাবে? মাহি আর ভাবতে পারল না। এই মুহূর্তে ক্ষুধার চোটে বুক ফেটে যাচ্ছে তার। যেভাবেই হোক একটু হলেও খাবার খেতেই হবে। তাই যেই ভাবনা সেই কাজ। মাহি মনে মনে একরা সাহস সঞ্চার করে পা বাড়ায় কক্ষের বাইরে। চোখ দুটো কুচকে ঘর ছেড়ে বেরিয়ে যেই টের পেল বডিগার্ড দুজন তাকে কিছুই বলছে না, অমনি চোখ দুটো পিটপিট করে খুলল মাহির। সম্মুখে তাকাতে এক দফা ঝটকা খেলো যেন। একই বডিগার্ড দুজন অমন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে কেন? এতক্ষণ তো ঠিকই মাথা উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাহলে এখন আবার কি হলো? মাহি ভ্রু কুচকে এদিক ওদিক তাকায়। এত বড় করিডোর, তাও আবার গোলাকার। কোন দিক দিয়ে নামবে সে? গতকাল এসেছিল কোন পথে তাও তো ভুলে গিয়েছে মেয়েটা। মাহি কেমন অসহায় ভঙ্গিতে গার্ড দুটোকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, নিচে নামার পথটা কোন দিকে? জীব না থাকা গার্ড দুটো কিভাবে কথা বলবে? মাহি থোড়াই জানে তারা কথা বলতে পারবে না। তাই তো ক্ষুধার্ত মেয়েটা বিরক্ত হয়ে তখনই ঘুরে এসে দাঁড়ালো গার্ডদের সামনে। কিন্তু ওমা, গার্ড দুটো মেয়েটার উপস্থিতির টের পেয়ে তখনই পিঠ ঘুরিয়ে দাঁড়ালেন। মাহি আশ্চর্য বনে গেল যেন। লোক দুটো তাকে দেখে মুখ লুকালো কেন? সে কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি? মাহি তেতে গিয়ে যেই না কিছু বলতে যায়, অমনি গার্ডের মধ্যে থেকে একজন হাত উঁচিয়ে বাঁ দিকে ইশারা করলো। মাহি বুঝলো ওদিকেই রাস্তা। মেয়েটা কেমন গাল বাঁকিয়ে বিড়বিড় করতে করতে এগুলো সে পথে। ভূত ভূত! চেঁচাচ্ছে সিদ্ধার্থ। মাহিকে হুট করে সামনে দেখে ভয়ে তটস্থ বেচারা। কানে হেডফোন গুজে চোখ বুজে হাঁটছিল সে। কেন যেন চোখ দুটো হালকা মেলতেই সামনে পড়ল মাহি। দুহাতে গাউন উঁচিয়ে এগুচ্ছে মেয়েটা। তাকে দেখে জড়সড় সিদ্ধার্থ একের পর এক প্রলাপ জুড়ছে। ভূত ভূত! মাহি হতভম্ব, হতবাক চোখে এক দফা নিজের দিকে চোখ বুলালো। সে আবার ভূত হলো কবে থেকে? এই লোক কি পাগল হয়ে গেল নাকি? মাহি খানিকটা এগিয়ে আসতে নিলেই ভয়ে পিছু হটল সিদ্ধার্থ। দৌড়ে গিয়ে লুকালো করিডোরে রাখা বড় নারী ভাস্কর্যটির পিছনে। দুহাত দিয়ে মাহির দিকে দূর দূর করতে করতে শুধালো, সুসুপ, যা ভাগ, যা ভাগ! মাহি এবার তিতি বিরক্ত মেজাজ দেখিয়ে আওড়ায়, কি সব যা তা বলছেন আপনি? আমি ভূত হতে যাব কেন? সারা রাত চিৎকার করতে থাকায় গলা ভেঙেছে মাহির। কণ্ঠ শোনাচ্ছে ইঁদুরের চিকচিকের মতো। সেই কণ্ঠকে ভূতের কণ্ঠ ভেবে আরেক দফা ভয়ে চেঁচিয়ে ওঠে সিদ্ধার্থ। দুহাত জোর করে বলতে থাকে, হে ঈশ্বর, হে ভগবান, রক্ষে করো প্রভু, রক্ষে করো। অল্প বয়সে মরে যাওয়া মেয়েদের অতৃপ্ত আত্মা থেকে রক্ষে করো আমার মতো হ্যান্ডসামকে। এখনো তো আমার বিয়েও হলো না। মাহি হাসবে না কাঁদবে কে জানে। সিদ্ধার্থের অমন বেয়াক্কেলি কথাবার্তায় না হেসে থাকাটাও বড় ভাবনার বিষয়। মাহি কিছুটা এগিয়ে এলো, হালকা হেসে বলল, আমি ভূত নই। সিদ্ধার্থ বোধহয় একটু একটু বিশ্বাস করলো কথাটা। ভাস্কর্যের পেছনে লুকিয়ে থেকে সন্দিগ্ধ গলায় আওড়ালো, তুমি মরনি কালকে রাতে? এহেন কথায় মেজাজ চটল মাহির। দাঁত হয়ে গেল কটমট। মেয়েটা তখনই কপালে গোটা কতক ভাঁজ ফেলে ঝাঁজ দেখিয়ে বলল, কেন মরতে যাব শুনি? সিদ্ধার্থ এবার বেশ সিরিয়াস। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সত্যিই বেঁচে আছে। তার মানে মনস্টার তাকে মারেনি, কিন্তু কেন? এর আগে তো এই প্যালেসে এমনটা হয়নি কখনো। তবে আজ কেন? মেয়েটা কি তবে স্পেশাল কেউ? ওর মাঝে কি তবে স্পেশাল কিছু আছে? সিদ্ধার্থ রয়ে সয়ে বেরিয়ে এলো ভাস্কর্যের পেছন থেকে। মাহির থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সন্দিহান গলায় বলল,
গলা ভাঙলো কিভাবে? মাহির মুখটায় সঙ্গে সঙ্গে নেমে এলো রাজ্যের আধার। চোয়াল হলো শক্ত। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়, কপালে ছিল বলে, শত হলেও এই কপালে মির্জা সায়ান মুগ্ধ নামক অভিশাপ লেপটেছে বলে কথা। সিদ্ধার্থ ঠোঁট গোল করে শব্দ তুলল, খানিক মাথা নাড়িয়ে জানতে চাইল, বাই দ্য ওয়ে, এই মির্জা সায়ান মুগ্ধটাকে? তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। হতবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে। কে আবার, যাকে সবাই মনস্টার বলে? এবার যেন আকাশ থেকে পড়ল সিদ্ধার্থ। চোখে মুখে তার লেপটে গিয়েছে একরাশ অবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলে, কিন্তু মনস্টারের নাম তো মির্জা সায়ান মুগ্ধ নয়, ওনার নাম তো অধীর রায়। ভ্রু গোটায় মাহি। হতভম্বের ন্যায় বলে, কি বলছেন? তিনি তো আমাদের সবার কাছে পরিচয় দিয়েছিল মুগ্ধ নামে। সিদ্ধার্থ এবার মাথা চুলকাচ্ছে। মেয়েটার কোনো কথাই যেন ঘটে ঢুকছে না তার। কি সব মির্জা ফির্জা বলছে। সিদ্ধার্থ খানিক চোখ সরু করে তাকায় মাহির পানে। অবিশ্বাসের কণ্ঠে বলে, তুমি সত্যিই ভূত নও তো? মাহি হেসে ফেলল। নিজে থেকে নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল সিদ্ধার্থের দিকে, বলল, চাইলে পরখ করে দেখতে পারেন। সিদ্ধার্থ আলতো হেসে হাতটা ধরতে যাবে অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরল মাহির বাড়ন্ত হাত। অতঃপর চোখের পলকে মেয়েটাকে এক হ্যাচকা টানে নিয়ে এলো নিজের কাছে। ঘটনা প্রবাহ এত তাড়াতাড়ি ঘটল, মাহি এবং সিদ্ধার্থ দুজনেই বুঝি হকচকাতে অবধি পারল না। মাহি তড়িৎ মাথা উঁচিয়ে দেখে সে আপাতত মুগ্ধের বুকের কাছে দাঁড়িয়ে আছে বেশ নিবিড়ভাবে। মুগ্ধ তার হাতটা এত শক্তভাবে চেপেছে না, মনে হচ্ছে হাতটা বুঝি এই খুলে পড়বে কবজি থেকে। ওদিকে সিদ্ধার্থ কেমন ভয়ার্ত ঢোক গিলে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধ নামক গম্ভীর মুখ পুরুষ তার দিকে তাকিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। হালকা খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা তীক্ষ্ণ হয়ে আছে ব্লেডের ন্যায়। দাঁতগুলো কিরমির করছে, যার শব্দ বেশ কানে যাচ্ছে সিদ্ধার্থের। ওদিকে মাহি মোচড়াচ্ছে, নিজের হাতখানা ছাড়ানোর ব্যাপক প্রয়াস চালাচ্ছে মেয়েটা। তবুও লাভের লাভ যেন হলোই না, উল্টো ব্যথা বাড়ল হাতের। মুগ্ধ তখন দাঁত কিরমির করে কঠিন গলায় মাহিকে বলল, গো টু ইয়োর রুম রাইট নাও। বলেই মুগ্ধ ছেড়ে দিল মাহির হাত। শক্ত মুখে দুহাত পকেটে গুজতেই মাহি ফিরল তার দিকে, ঘাড়তেরামি করে বলল, আমি নিচে যাব, ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যা, মেড নিয়ে আসবে। মুগ্ধের শক্ত কথাতেও শুনল না মাহি, উল্টো ঘাড়তেরামি করে ঠাই দাঁড়িয়ে রইলই। মেজাজ খিচল মুগ্ধের। তখনই সুদর্শন যুবক এগিয়ে এসে মাহির ডান হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। মাহি কুকিয়ে উঠে ব্যথায় চোখ মুখ কুচকাতেই তার চোয়াল শক্ত করে আঁকড়ে ধরে মুগ্ধ। রাগে গজগজ করতে করতে আওড়ালো, আর একবার ওই জিপ দিয়ে আমার অবাধ্যতা করার দুঃসাহস কর, তোর ওই জিপ কেটে রাস্তার কুত্তাকে দেখাবো আমি। নিচে যাওয়ার খুব শখ তাই না বান্দির বাচ্চা? তাহলে কাছে আয়, তোকে তুলে এখান থেকে ফুটবলের মতো ছুড়ে মারি নিচে। তখন শুধু নিচে নয়, একেবারে উপরে সব পৌঁছে যাবে। আতকে উঠে মাহি খানিক ফোপাতে তাকে ছেড়ে দিল মুগ্ধ। দুহাত ফের পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, গো ব্যাক টু ইয়োর রুম নাও। মাহি তাই করল। দুহাতে গাউনটা ধরে দৌড়ে চলে গেল নিজ কক্ষের দিকে। এদিকে সে আড়াল হতেই সিদ্ধার্থের আলগোছে কেটে পড়তে চাইলেই আচমকা তার গলা চেপে ধরে মুগ্ধ। বেচারা সিদ্ধার্থ হতভম্ব। শক্তিশালী পুরুষ তার গলা চেপে তাকে ধীরে ধীরে উপরে তুলছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষটার ঘাড়ের রগগুলো কেমন মোটা হয়ে গেছে, ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে দেখো। সিদ্ধার্থ যখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছে, ঠিক তখনই মুগ্ধ কেমন হিংস্র হুঙ্কার ছুড়ে বলে ওঠে, আমার শিকারের দিকে হাত বাড়ানো তো দূর, নেক্সট টাইম জাস্ট চোখ তুলে তাকালেও তোর কলিজার টেনে ছেড়ে নিয়ে আসবো। ইউ ব্লাডি এসহল, একদম মেরে ফেলবো তোকে, মাইন্ড ইট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।